নমস্কার, আমি দেব। আজ শুরু করতে চলেছি রাইট টু ফ্রিডম। রাইট টু ফ্রিডমের আন্ডারে কী কী আর্টিকেল রয়েছে না, রাইট টু ফ্রিডমের অন্তর্গত আর্টিকেল 19, আর্টিকেল 20, আর্টিকেল 21, আর্টিকেল 21A এবং আর্টিকেল 22, এই কটি আর্টিকেল রয়েছে। অর্থাৎ আজকের ভিডিওয়ে আমরা আর্টিকেল 19 থেকে শুরু করে আর্টিকেল 22 পর্যন্ত আর্টিকেলকে বিশদে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথম আমরা যে আর্টিকেল নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে আর্টিকেল 19। এই আর্টিকেল 19-এর আন্ডারে 6টি রাইটকে প্রোটেক্ট করা হচ্ছে, কিন্তু কনস্টিটিউশন তৈরির সময়ে এই আর্টিকেল 19-এর মধ্যে 7টি রাইটকে প্রোটেক্ট করা হতো, যার মধ্যে রাইট টু প্রপার্টি এটাও কিন্তু একটা অধিকারের মধ্যে ছিল, যেটা 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা কিনা 1978-এ এসেছিল, তার দ্বারা এটাকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ যদি বর্তমানে বলা যায় তাহলে বর্তমানে আর্টিকেল 19-এর আন্ডারে কিন্তু 6টি রাইটকে প্রোটেক্ট করা হচ্ছে। এই 6টি রাইটকে আমরা কিভাবে মনে রাখবো না, প্রথম রাইট টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, অর্থাৎ কিছু বলার অধিকার। নেক্সট আসছি রাইট টু অ্যাসেম্বল, বলতে গেলে আমায় কোথাও জমায়েত হয়ে বলতে হবে, তার জন্য রাইট টু অ্যাসেম্বল। 3 নম্বর অ্যাসেম্বল, কোথাও কিছু বলবো তার জন্য আমার একটা অ্যাসোসিয়েশনের দরকার, তাহলে 3 নম্বর রাইট টু ফর্ম এনি অ্যাসোসিয়েশন। নেক্সট, কোনো অ্যাসোসিয়েশন ফর্ম করলাম, এবার সেই অ্যাসোসিয়েশন আমাদের এই প্রচারটাকে বাড়ানোর জন্য আমাকে কী করতে হবে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হবে। তো রাইট টু মুভমেন্ট এটাও কিন্তু এর একটি রাইটের মধ্যে আসছে। তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর পর আমার একটা মেন হেডকোয়ার্টার তৈরি করতে হবে, যেখান থেকে আমি আমার বার্তাটা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রচার করব। তো রাইট টু সেটেল ডাউন অর রাইট টু রিসাইড, এটা একটা রাইটের মধ্যে রয়েছে। শুধু এইসব করলেই তো হবে না, আমার কিছু একটা পার্মানেন্ট জবের খোঁজ করতে হবে। তো আমি যে কোনো প্রফেশন চুজ করতে পারি, এটাও কিন্তু এই রাইটের মধ্যে রয়েছে। অর্থাৎ আমি যে উদাহরণটি দিলাম সেটা কিন্তু মনে রাখার সুবিধার্থে এই ধরনের উদাহরণ দিয়ে আমি বোঝালাম। অর্থাৎ কি কি 6টি রাইট এর দ্বারা সুরক্ষিত হচ্ছে, প্রোটেক্টেড হচ্ছে না, প্রথম স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন 1, 2 নম্বর রাইট টু অ্যাসেম্বল, নেক্সট রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন, নেক্সট রাইট টু মুভমেন্ট, 5 নম্বর রাইট টু রিসাইড এবং 6 নম্বর রাইট টু চুজ এনি প্রফেশন। এই 6টি রাইটকে আর্টিকেল 19-এর আন্ডারে প্রোটেক্ট করা হচ্ছে। এক্ষেত্রে একটা ইনফরমেশন বলে রাখা ভালো, আর্টিকেল 19 কিন্তু কেবলমাত্র স্টেট অ্যাকশনের এগেনস্টই অ্যাপ্লিকেবল, কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়ালের এগেনস্টে অ্যাপ্লিকেবল নয়। এবং আর্টিকেল 19 কি সিটিজেন এবং এলিয়েন দুজনের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল? অ্যান্সার নিশ্চয়ই তোমাদের জানা রয়েছে, কারণ আমি আগের ভিডিওতেও এর উল্লেখ করেছি কোন কোন আর্টিকেলগুলি কেবলমাত্র সিটিজেনদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, তার মধ্যে আর্টিকেল 19ও পড়ছে। অর্থাৎ আর্টিকেল 19 কেবলমাত্র সিটিজেনদের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। নেক্সট, এক্ষেত্রেও স্টেট কি করতে পারে না, কিছু রিজনেবল রেস্ট্রিকশন আরোপ করতে পারে। কি কি রিজনেবল রেস্ট্রিকশন আরোপ করতে পারে সেটা আমরা বিশদে আলোচনা করব। আমরা এরপর আলোচনা করতে চলেছি এই যে 6টি রাইটের বর্তমানে উল্লেখ রয়েছে আর্টিকেল 19-এর আন্ডারে, সেই 6টি রাইটকে প্রত্যেকটাকে ইন ডিটেলস আমরা আলোচনা করব। প্রথম আসছি রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের আন্ডারে কি বলা হচ্ছে না, এভরি সিটিজেন হ্যাজ দ্য রাইট টু এক্সপ্রেস হিজ ভিউজ, ওপিনিয়ন্স, বিলিভ অ্যান্ড কনভিকশনস ফ্রিলি বাই ওয়ার্ড অফ মাউথ। কী কীভাবে তার এক্সপ্রেশন, স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন দিতে পারে না, বাই ওয়ার্ড অফ মাউথ হতে পারে, ইন রাইটিং হতে পারে, প্রিন্টিংয়ের মাধ্যমে হতে পারে, পিকচারাইজিং করে হতে পারে, অথবা অন্য যে কোনোভাবে সে তার স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনকে প্রকাশ করতে পারে। সুপ্রিম কোর্টের থেকে রায় দেওয়া হয়েছে না, রাইট টু প্রোপাগেট ওয়ানস ভিউজ অ্যান্ড এক্সপ্রেশন, অথবা অর্থাৎ বলতে গেলে সুপ্রিম কোর্ট থেকে এই রায় দেওয়া হয়েছে যে তুমি নিজের ভিউকেও প্রকাশ করতে পারো অথবা অন্য কারোর মতকেও তুমি প্রচার করতে পারো, সেই অধিকার তোমাকে দেওয়া আছে। ফ্রিডম অফ প্রেস অর্থাৎ প্রেসের স্বাধীনতা, সেটাও কিন্তু এই ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের মধ্যে পড়ছে। যে কোনো তুমি কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশের স্বাধীনতা, ঠিক আছে। এছাড়াও রাইট এগেনস্ট ট্যাপিং অফ টেলিফোনিক কনভারসেশন, টেলিফোন যে কনভারসেশন হয়ে থাকে তার ট্যাপ করা, এটাও কিন্তু তোমার ফান্ডামেন্টাল রাইটসকে বিঘ্নিত করছে, অর্থাৎ রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের বিরুদ্ধে যাচ্ছে। নেক্সট, যে কোনো খবরকে টেলিকাস্ট করতে পারে, কোনো নিউজ চ্যানেল হতে পারে, তো এটা তার ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের মধ্যে পড়ছে। ফ্রিডম অফ সাইলেন্স অর্থাৎ চুপ থাকার অধিকার, কিছু না বলার অধিকার, এটাও কিন্তু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের মধ্যেই পড়ছে। নেক্সট, আগে যে নিউজ পেপার যখন
ব্রিটিশ কোম্পানি রুল চলতো, তখন কিছু সংবাদপত্রের উপর প্রি সেন্সারশিপ আরোপ করা হয়েছিল। অর্থাৎ সেই সংবাদপত্র যে খবর পাবলিশ করবে সেটা যেন গভর্নমেন্টের এগেনস্টে না যায়, তার জন্য আগে সরকারকে সেটা দেখানো হতো। সরকার থেকে যদি অ্যালাউ করা হতো তবেই সেই নিউজ পেপারে সেই খবরটি ছাপা হতো। এটাকে প্রি সেন্সারশিপ বলা হয়। বর্তমানে কিন্তু এরকম প্রি সেন্সারশিপ রাখা ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের বিরুদ্ধে। রাইট টু ডেমনস্ট্রেশন অর পিকেটিং, এটাও কিন্তু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের মধ্যে পড়ছে, অর্থাৎ ধর্ণা দেওয়ার অধিকার। কিন্তু এর মধ্যে স্ট্রাইক করার অধিকার কিন্তু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের মধ্যে পড়ছে না। এক্ষেত্রেও স্টেট কি করতে পারে না, কিছু রিজনেবল রেস্ট্রিকশন আরোপ করতে পারে। কি কি গ্রাউন্ডে স্টেট রিজনেবল রেস্ট্রিকশন আরোপ করতে পারে না, এই সমস্ত গ্রাউন্ডে যেখানে সোভারেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য ইন্ডিয়া যেটা আমার বিঘ্নিত হতে পারে, অথবা স্টেটের সিকিউরিটি ব্যাহত হতে পারে তার দ্বারা হতে পারে, অথবা পাবলিক অর্ডার ব্যাহত হতে পারে তার জন্য হতে পারে, অথবা মোরালিটি ব্যাহত হতে পারে তার জন্য হতে পারে। এই সমস্ত বিভিন্ন নানা কারণে স্টেট কিছু রিজনেবল রেস্ট্রিকশন আরোপ করতে পারে আর্টিকেল 19 ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন এনজয় করার বিরুদ্ধে। নেক্সট আসছি ফ্রিডম অফ অ্যাসেম্বল, অর্থাৎ অ্যাসেম্বল করার অধিকার। এর আন্ডারে কি বলা হয়েছে না, এর আন্ডারে বলা হয়েছে এভরি সিটিজেন হ্যাজ দ্য রাইট টু অ্যাসেম্বল পিসফুলি অ্যান্ড উইদাউট আর্মস। এখানে এই দুটি শব্দ খুবই উল্লেখযোগ্য। প্রথম শব্দ পিসফুলি হতে হবে, অর্থাৎ শান্তিপূর্ণভাবে হতে হবে, এবং দ্বিতীয়ত উইদাউট আর্মস হতে হবে। ঠিক আছে, এটা কার আন্ডারে আসছে না, ফ্রিডম অফ অ্যাসেম্বলির মধ্যে আসছে। নেক্সট, এই যে ফ্রিডম অফ অ্যাসেম্বলি, এটা কিন্তু অবশ্যই পাবলিক ল্যান্ডের উপর হতে হবে, অর্থাৎ কোনো ব্যক্তিগত প্রপার্টির উপর গিয়ে আমি অ্যাসেম্বল করতে পারি না, সরকারি জমির ওপরই কিন্তু হতে হবে। এক্ষেত্রেও স্টেট কিছু রিজনেবল রেস্ট্রিকশন আরোপ করতে পারে না। কোন কোন গ্রাউন্ডে রিজনেবল রেস্ট্রিকশন আরোপ করতে পারে? এক নম্বর, সোভারেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া যদি ব্যাহত হয় তার এগেনস্টে হতে পারে, অথবা পাবলিক অর্ডার যদি ব্যাহত হয় তার এগেনস্টেও কিন্তু স্টেট কিছু রিজনেবল রেস্ট্রিকশন আরোপ করতে পারে। কীরকম পাবলিক অর্ডারের মধ্যে পড়ছে? আমি এমন একটি জায়গায় আমি অ্যাসেম্বল করছি যার দ্বারা ট্রাফিক ব্যাহত হচ্ছে, অর্থাৎ পাবলিক অর্ডার ব্যাহত হচ্ছে, সেই সমস্ত জায়গায় অ্যাসেম্বল হওয়া থেকে স্টেট বিরত করতেই পারে, অর্থাৎ আমার ফান্ডামেন্টাল রাইটস ব্যাহত হতে পারে। কোন ফান্ডামেন্টাল রাইটস না, রাইট টু অ্যাসেম্বলি ফান্ডামেন্টাল রাইটস আমার ব্যাহত হতে পারে। নেক্সট আসছি ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, অর্থাৎ আমি যে কোনো অ্যাসোসিয়েশন ফর্ম করতে পারি। সেই অ্যাসোসিয়েশনের মধ্যে কোম্পানিজও পড়ছে, সমস্ত কিছু এর মধ্যে কিন্তু ইনক্লুড হচ্ছে। তো এই সমস্ত ফর্ম করার যে অধিকার সেটা কিন্তু আর্টিকেল 19 আন্ডারে বলা আছে। এর দ্বারা কি বলা আছে একবার ইন ডিটেইলস দেখেন। অল সিটিজেন্স হ্যাভ দ্য রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন অর ইউনিয়নস অর কোঅপারেটিভ সোসাইটি। এর দ্বারা এতে আরও কিছু ইনক্লুড করা আছে না, কি কি আরও কিছু ফর্ম করতে পারি না, পলিটিক্যাল পার্টিজ, আমি যে কোনো পলিটিক্যাল পার্টি ফর্ম করতে পারি, কোম্পানিজ ফর্ম করতে পারি, পার্টনারশিপ ফর্ম করতে পারি, সোসাইটিস ফর্ম করতে পারি, ক্লাবস, অর্গানাইজেশন, ট্রেড ইউনিয়নস, এই সমস্ত কিন্তু ফর্ম করার অধিকার রাইট টু ফর্ম অফ অ্যাসোসিয়েশনের আন্ডারে, অর্থাৎ আর্টিকেল 19 আন্ডারে এই সমস্ত কিছু বিলং করছে। নেক্সট, এক্ষেত্রেও স্টেট কিছু রিজনেবল রেস্ট্রিকশন আরোপ করতে পারে। কীরকম রিজনেবল রেস্ট্রিকশন না, একই সোভারেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া যদি ব্যাহত হয়, অথবা পাবলিক অর্ডার অথবা মোরালিটি যদি ব্যাহত হয়, সেক্ষেত্রে স্টেট চাইলে কিছু রিজনেবল রেস্ট্রিকশন আরোপ করতে পারে। অর্থাৎ আমি একটি ছোট্ট উদাহরণ দিলে বুঝিয়ে বললে বুঝতে আরও সুবিধা হবে। আমি এমন কোনো একটা অ্যাসোসিয়েশন ফর্ম করতে চলেছি, যেমন সর্বভারতীয় ডাকাত সংঘ বলে আমি একটা অ্যাসোসিয়েশন ফর্ম করবো, সমস্ত ডাকাতদের নিয়ে একটা অ্যাসোসিয়েশন ফর্ম করা হবে। ইজ দ্যাট মোরাল? এটা কি পাবলিক অর্ডারকে মেনটেন করছে? পাবলিক অর্ডারের বিরুদ্ধে যাচ্ছে। তো এই সমস্ত অ্যাসোসিয়েশন আমি নিশ্চয়ই ফর্ম করতে আমাকে গভর্নমেন্ট পারমিশন দেবে না। তো এটাও তো হয়ে গেল একটা রিজনেবল রেস্ট্রিকশন। তো এরকম কিছু রিজনেবল রেস্ট্রিকশন স্টেট আরোপ করতে পারে, যেখানে সোভারেনিটি এবং ইন্টিগ্রিটি ইন্ডিয়ার ব্যাহত হতে পারে, অথবা পাবলিক অর্ডার অথবা মোরালিটি ব্যাহত হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে স্টেট চাইলে কিছু রিজনেবল রেস্ট্রিকশন আরোপ করতে পারে। অর্থাৎ এক্ষেত্রে আরেকটা ইনফরমেশন বলে দেওয়া হয়, এক্ষেত্রে যে কোনো অর্গানাইজেশন আমি শুরু করার অধিকার দিচ্ছে, ফর্ম করার অধিকার দিচ্ছে, কিন্তু সেই অর্গানাইজেশনটার গভর্নমেন্টের কাছ থেকে রেকগনাইজেশন পাওয়ার অধিকার কিন্তু এর আন্ডারে ইনক্লুড হচ্ছে না। এরপর আসছে ফ্রিডম অফ মুভমেন্ট সম্বন্ধে, অর্থাৎ ইন্ডিয়ান টেরিটরির মধ্যে আমি যে কোনো জায়গায় ফ্রিলি মুভ করতে পারি, অর্থাৎ ফ্রিলি ঘুরে বেড়ানোর অধিকার দেওয়া হচ্ছে এই আর্টিকেল 19 আন্ডারে ফ্রিডম অফ মুভমেন্ট। ইন ডিটেলস কি বলা রয়েছে না, দিস ফ্রিডম এন্টাইটেলস এভরি সিটিজেন টু মুভ ফ্রিলি
থ্রু আউট দ্য টেরিটরি অফ দ্য কান্ট্রি, ইন্ডিয়ার কান্ট্রির ভেতরে, ইন্ডিয়ার টেরিটরির ভেতরে আমি যে কোনো জায়গায় স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারি। এরকম অধিকার কেন দিয়েছে? না, যে ন্যাশনাল ফিলিংস আছে সেইটাকে প্রমোট করার জন্য, যেন প্যারোকিয়ালিজমটা প্রমোট না হয়, অর্থাৎ আমি কোনো বিশেষ স্টেটের বিশেষ ক্ষেত্রের আমি নিবাসী, সেই জায়গাটাকে প্রমোট যেন না হয়, আমি টোটাল ইন্ডিয়ান, অ্যাজ অ্যান ইন্ডিয়ান আমি যে কোনো জায়গায়, ইন্ডিয়ার যে কোনো জায়গায় ঘুরে বেড়াতে পারি। এই ন্যাশনাল ফিলিংসটাকে প্রমোট করার জন্য এই ধরনের প্রাবধান কনস্টিটিউশনে অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে ইনক্লুড করা হয়েছে। এক্ষেত্রেও স্টেট কিছু রিজনেবল রেস্ট্রিকশন আরোপ করতে পারে। কি কোন কোন গ্রাউন্ডে রিজনেবল রেস্ট্রিকশন আরোপ করতে পারে? না, ইন্টারেস্ট অফ জেনারেল পাবলিকের ইন্টারেস্টে, অথবা যারা শিডিউল ট্রাইব আছে তাদের ইন্টারেস্টকে প্রোটেক্ট করার জন্য, তাদের কালচারকে প্রোটেক্ট করার জন্য স্টেট চাইলে কিছু রিজনেবল রেস্ট্রিকশন আরোপ করতে পারে। যেমন আন্দামান নিকোবরের এমন কিছু জায়গা আছে, এমন কিছু উপজাতি জনজাতি সেখানে বসবাস করে, সেখানে সাধারণ মানুষের যাওয়ার অধিকার নেই, কেননা তাদের নির্দিষ্ট কিছু কালচার, কিছু প্রাচীন কিছু কালচার তারা ফলো করে আসছে। তো রাইট টু মুভমেন্টের অনুমতি যদি দিয়ে দেওয়া হয়, বাইরে থেকে ফরেনাররা সেখানে ঘুরতে আসবে বা ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে সেখানে যাবে ঘুরবে, তো তাদের যে কালচারটা সেটা মিক্সড হয়ে যাবে, তাদের কালচারে যে ইউনিকনেসটা সেটা ব্যাহত হবে। তার জন্য রাইট টু মুভমেন্টকে কিছু কিছু জায়গায় বাধা দেওয়া হয়েছে। তো এটাও একটা রিজনেবল রেস্ট্রিকশনই হলো। সুপ্রিম কোর্ট থেকে এই রায় দেওয়া হয়েছে যে যারা প্রস্টিটিউট আছে তাদের ক্ষেত্রেও কিন্তু রিজনেবল রেস্ট্রিকশন আরোপ করা যেতে পারে। কিসের গ্রাউন্ডে? না, পাবলিক হেলথের গ্রাউন্ডে এবং মোরালিটির গ্রাউন্ডে বেশ কিছু জায়গায় যাওয়া থেকে যারা প্রস্টিটিউট আছে তাদেরকে বিরত করা যেতেই পারে। নেক্সট, বোম্বে হাইকোর্ট এই রায় দিয়েছে যারা এইডস পেশেন্ট, অর্থাৎ যারা এইডসে আক্রান্ত, তাদের ক্ষেত্রেও কিন্তু স্টেট কী করতে পারে, কিছু রিজনেবল রেস্ট্রিকশন তাদের জন্য আরোপ করতে পারে। তারা যে কোনো জায়গায় ফ্রিলি মুভমেন্ট করতে পারবে না। নেক্সট আসছি, ফ্রিডম অফ মুভমেন্ট দু প্রকারের হতে পারে, অর্থাৎ এর দুটো ডাইমেনশন আছে, এক ইন্টারনাল, এক এক্সটার্নাল। ইন্টারনাল বলতে ইন্ডিয়ার টেরিটরির ভিতরে, অর্থাৎ ইন্ডিয়া কান্ট্রির মধ্যে আমি যে কোনো জায়গায় স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর অধিকার। নেক্সট, এক্সটার্নাল বলতে ইন্ডিয়ার বাইরে আমি বেরিয়ে গেছি, অর্থাৎ অন্য কান্ট্রিতে গেছি, সেখান থেকে ফের ইন্ডিয়াতে ফিরে আসছি। এখানে বলে রাখা ভালো, আর্টিকেল 19 কাকে কভার করছে? না, ইন্টারনাল যে ডাইমেনশন তাকে কভার করছে। এখানে এক্সটার্নাল যে ডাইমেনশন তাকে কিন্তু আন্ডার আর্টিকেল 21 অর্থাৎ রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টির দ্বারা কভার করা হয়েছে। আর্টিকেল 21 হোয়াট ইজ রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, সেটা আমরা একটু পরেই ক্লিয়ার করে দিচ্ছি। নেক্সট আসছি ফ্রিডম অফ রেসিডেন্স, অর্থাৎ ইন্ডিয়ান টেরিটরির মধ্যে আমি যে কোনো জায়গায় গিয়ে থাকতে পারি। এখানে রাইট টু রিসাইড দু প্রকারের হতে পারে, এক, আমি কোনো একটা জায়গায় গিয়ে টেম্পোরারি থাকতে পারি অথবা পারমানেন্টলি থাকতে পারি। এখানে দুই প্রকার রাইটকে কিন্তু প্রোটেক্ট করা হচ্ছে, টেম্পোরারি এবং পারমানেন্টলি। টেম্পোরারি কীরকম? আমি কোনো কাজের সূত্রে সেখানে গেছি, সেই কাজ আমার যতদিন চলবে ততদিন থেকে আমি ফের রিটার্ন করে আমি নিজের জায়গায় চলে আসছি। আর পারমানেন্টলি কী হতে পারে? আমি কোনো স্টেট থেকে অন্য কোনো স্টেটে গিয়ে বা ইন্ডিয়া টেরিটরি যে কোনো জায়গায় আমি গিয়ে সেখানে জমি কিনে সেখানে স্থায়ীভাবে থাকা শুরু করেছি, সেটা হতে পারে পার্মানেন্টভাবে। এখানে এই দুটোকেই কিন্তু এই রাইটের দ্বারা প্রোটেক্ট করা হচ্ছে। এখানেও স্টেট কী করতে পারে? না, কিছু রিজনেবল রেস্ট্রিকশন লাগাতে পারে। এখানে অ্যাকচুয়ালি রাইট টু মুভমেন্ট এবং রাইট টু রিসাইডের রিজনেবল রেস্ট্রিকশন প্রায় একই রকমের, তাই আমি দুবার আর রিপিট করছি না, ওখানে একবার বলে দিয়েছি রিজনেবল রেস্ট্রিকশনের কথাটা। নেক্সট আসছি ফ্রিডম অফ প্রফেশন, অর্থাৎ জীবিকা বাছার অধিকার। আমি যে কোনো জীবিকা, আমার পছন্দ মতো যে কোনো জীবিকা আমি বেছে নিতে পারি। এখানে কি বলা হচ্ছে না, অল সিটিজেন আর গিভেন দ্য রাইট টু প্র্যাকটিস এনি প্রফেশন অর টু ক্যারি অন এনি অকুপেশন, ট্রেড অর বিজনেস, অর্থাৎ আমি আমার পছন্দ মতো যে কোনো অকুপেশনকে চুজ করতে পারি। এক্ষেত্রেও কিন্তু কিছু রিজনেবল রেস্ট্রিকশন আরোপ করা হয়ে থাকে। কী ধরনের রিজনেবল রেস্ট্রিকশন? না, অন ইন্টারেস্ট অফ জেনারেল পাবলিক, অর্থাৎ আমি এমন কিছু অকুপেশন চুজ করলাম যে আমার ডাকাতি করাটা আমার অকুপেশন, এটা কি হতে পারে? এটা হতে পারে না। অর্থাৎ এক্ষেত্রে জেনারেল পাবলিকের ইন্টারেস্ট ব্যাহত হচ্ছে, তাই এটাকে আমি আমার ফান্ডামেন্টাল রাইটস বলে উল্লেখ করতে পারি না। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে আমি যে কোনো জীবিকা আমি চুজ করতে পারি না। কাল আমার মনে হলো যে আমি ডাক্তারি করবো, চুজ করতে পারবো না। অর্থাৎ এক্ষেত্রে কিছু কিছু জবের ক্ষেত্রে কিছু প্রফেশনাল অথবা টেকনিক্যাল কোয়ালিফিকেশনের জরুরি হয়ে পড়ে, যেগুলো অকুপেশন চুজ করার ক্ষেত্রে খুবই প্রয়োজন। অর্থাৎ যে অকুপেশনগুলোতে কিছু টেকনিক্যাল কোয়ালিফিকেশন জরুরি, সেগুলো বাদ দিয়ে অন্য যে কোনো অকুপেশন আমার পছন্দ মতো চুজ করতে পারি, সেটা আমার
আন্ডার আর্টিকেল 19-এর আন্ডারে রাইট টু ফ্রিডমের মধ্যেই কিন্তু ইনক্লুড হচ্ছে। তাহলে এতক্ষণ ধরে আমরা 6টি রাইটকে উল্লেখ করলাম এবং বিস্তারিত তার সম্বন্ধে আলোচনা করলাম, যেগুলো আর্টিকেল 19-এর মধ্যে বিস্তারিতভাবে বলা আছে। নেক্সট আসছি আমরা আর্টিকেল 20 সম্বন্ধে। আর্টিকেল 20-তে কি বলা আছে না, প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন অফ অফেন্সেসের কথা বলা আছে। আমরা প্রথমে দেখে নেব আর্টিকেল 19-এর আন্ডারে অ্যাকচুয়ালি কি বলা আছে না। আর্টিকেল 20 গ্রান্টস প্রোটেকশন এগেনস্ট আরবিটারি অ্যান্ড এক্সেসিভ পানিশমেন্ট to an accused person whether citizen or foreigner or legal person like a company or a corporation। অর্থাৎ এখানে একটা কথা বলে দিই, আর্টিকেল 20 তাহলে কার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না, সিটিজেনদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে এবং ফরেনারদের ক্ষেত্রেও প্রযোজ্য হচ্ছে। এটা কার বিরুদ্ধে যাচ্ছে না, কি থেকে প্রোটেকশন দিচ্ছে না, প্রোটেকশন এগেনস্ট আরবিটারি এবং এক্সেসিভ পানিশমেন্টের বিরুদ্ধে যেয়ে আমাকে প্রোটেকশন দিচ্ছে। এর মধ্যে 3টে জিনিস বলা আছে, সেই 3টে জিনিসকে ক্লিয়ার করে দিলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। প্রথম আসছে নো এক্স পোস্ট ফ্যাক্টর ল, তারপর নো ডাবল জিওপার্টি এবং 3 নম্বর নো সেলফ ইনক্রিমিনেশন। এই 3টে টার্মের মানে আমি ধীরে ধীরে পরিষ্কার করে দিচ্ছি। নো এক্স পোস্ট ফ্যাক্টর ল এর মিনিং কি? এর মিনিং হচ্ছে এটা, ধরো কোনো ব্যক্তি যে সময় সে কাজটি করছে, অর্থাৎ যে সময়ে সে কোনো অফেন্স করতে চলেছে, সেই সময়ে যদি তার এগেনস্টে কোনো ল তৈরি হয়ে থাকে, অর্থাৎ সেই সময়ে যদি সে ব্রিচ অফ ল করে থাকে, তবেই সেটাকে সে দোষী হিসাবে তাকে গণ্য করা হবে, অর্থাৎ সে আইনের উল্লঙ্ঘন করেছে এই গ্রাউন্ডে তাকে বিবেচনা করা হবে। এটা কি বলা হচ্ছে নো এক্স পোস্ট ফ্যাক্টর ল। এমনটা নয় যে হ্যাঁ আমি আজকে ক্রাইম করেছি, তো আজকে সেই কাজের এগেনস্টে কোনো ল তৈরি হয়নি, অর্থাৎ আজকের বর্তমান ল অনুযায়ী সেই কাজটি ক্রাইম বলে গণ্য নয়, কিন্তু কালকে কোনো পার্লামেন্ট থেকে ল পাস করে তার এগেনস্টে কিন্তু একটি ল বানানো হয়েছে, তখন আমি আগের কৃতকর্মের জন্য পরবর্তীকালে সাজা ভোগ করব, এমনটি কিন্তু নয়। এটাই বলা হচ্ছে এক্স পোস্ট ফ্যাক্টর ল। এটা এই ধরনের কোনো লয়ের উল্লেখ নেই, নো এক্স পোস্ট ফ্যাক্টর ল। অর্থাৎ যে সময় কাজ করছি সেই সময় যদি সেটা আইন বিরুদ্ধ হয়ে থাকে তাহলে আমি সাজা পাবো, অন্যথায় নয়। নেক্সট আসছে নো ডাবল জিওপার্টি। এই কথাটা মানে কি? অর্থাৎ একই ক্রাইমের জন্য আমি দুটো সাজা এনজয় করতে পারি না। অর্থাৎ সরকার একই ক্রাইম করার জন্য কোনো ব্যক্তিকে দুটো ভিন্ন রকমের সাজা দিতে পারে না। যদি একটি ক্রাইম করার ক্ষেত্রে আমি এক সাজা ভোগ করেছি, পরে আবার সেই ক্রাইমটি করলাম, তার জন্য আবার অন্য সাজা ভোগ করলাম, সেটা হতে পারে, কিন্তু একই সাথে কোনো একটি ক্রাইম করার জন্য আমি একই সাথে দুটো সাজা কিন্তু পেতে পারি না। এটাই হচ্ছে নো ডাবল জিওপার্টি। নেক্সট আসছে নো সেলফ ইনক্রিমিনেশন। নো সেলফ ইনক্রিমিনেশন কি? নো সেলফ ইনক্রিমিনেশন এই কথাই বলছে যে সরকার কোনো ব্যক্তিকে তার এগেনস্টে গিয়ে অ্যাজ অ্যান এভিডেন্স পেশ করতে পারে না। অর্থাৎ কোনো ব্যক্তি তার এগেনস্টে গিয়ে এভিডেন্স দিতে পারবে না। অর্থাৎ কোনো ব্যক্তিকে মারধর করে, কাস্টডিতে মারধর করে তার মুখ দিয়ে এটা বলিয়ে নিতে পারবে না যে হ্যাঁ অপরাধটা সেই করেছে। অর্থাৎ তার নিজের বিরুদ্ধে গিয়ে তাকে অ্যাজ অ্যান এভিডেন্স কিন্তু পেশ করতে পারবে না। এটাই হচ্ছে নো সেলফ ইনক্রিমিনেশন। এক্ষেত্রে যে নো এক্স পোস্ট ফ্যাক্টর লয়ের কথা বললাম, এটা কিন্তু কেবলমাত্র ক্রিমিনাল লয়ের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। অর্থাৎ ক্রিমিনাল লয়ের এগেনস্টে নো এক্স পোস্ট ফ্যাক্টর ল চলবে, অর্থাৎ কোনো এক্স পোস্ট ফ্যাক্টর ল থাকবে না ক্রিমিনাল লয়ের ক্ষেত্রে, কিন্তু সিভিলের ব্যাপারে হতে পারে। কারণ কীরকমভাবে হতে পারে না, আজকে জমির যে ট্যাক্স, কালকে ধরো ট্যাক্স বেড়ে গেছে বেশি টাকা, তো ট্যাক্স বেড়ে গেলে আমাকে বেশি টাকা পেমেন্ট করতে হবে। তো এইগুলো হচ্ছে সিভিল লয়ের ক্ষেত্রে পড়ছে। সিভিল লয়ের ক্ষেত্রে কিন্তু যে সময়ের যে মতলব সিভিল লয়ের ক্ষেত্রে কিন্তু নো এক্স পোস্ট ফ্যাক্টর ল কার্যকরী নয়। নেক্সট আসছে আর্টিকেল 21, প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। আন্ডার আর্টিকেল 21 কি বলা হচ্ছে না, আর্টিকেল 21 ডিক্লেয়ার্স দ্যাট নো পার্সন শ্যাল বি ডিপ্রাইভড অফ হিজ লাইফ অর পার্সোনাল লিবার্টি এক্সেপ্ট অ্যাকর্ডিং টু প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। অর্থাৎ কোনো ব্যক্তির, সে সিটিজেন হোক কিংবা ফরেনার হোক,
তার বেঁচে থাকার অধিকার এবং পার্সোনাল লিবার্টি এনজয় করার অধিকার কিন্তু তার ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ছে। এক্ষেত্রে দুটি কেস খুবই ইম্পর্টেন্ট, যেটা মনে রাখতে হবে। প্রথম, গোপালন কেস। গোপালন কেস 1950-তে হয়েছিল। সেই গোপালন কেসে বলা হয়েছিল, এর ন্যারো ইন্টারপ্রিটেশন দেওয়া হয়েছিল, অ্যাকচুয়ালি আন্ডার আর্টিকেল 21-এর ন্যারো ইন্টারপ্রিটেশন দেওয়া হয়েছিল। গোপালন কেসে বলা হয়েছিল যে শুধুমাত্র রাইট টু লাইফ এবং পার্সোনাল লিবার্টি শুধুমাত্র এক্সিকিউটিভ অ্যাকশনের এগেনস্টে, স্টেটের এক্সিকিউটিভ অ্যাকশনের এগেনস্টে এনজয়েবল, কিন্তু লেজিসলেটিভ অ্যাকশনের এগেনস্টে এনজয়েবল নয়। অর্থাৎ যদি স্টেট গভর্নমেন্ট অথবা ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি মনে করে যে কোনো ল পাস করিয়ে আমি আর্টিকেল 21-এর হনন করতে পারি, তো সেটা অ্যাপ্লিকেবল ছিল। অর্থাৎ লেজিসলেচার আইন কারা তৈরি করে? লেজিসলেটিভ বডি তৈরি করে, এবং এক্সিকিউটিভ বডির কাজ কি? যে আইনটাকে প্রণয়ন করা হচ্ছে এক্সিকিউটিভ বডির কাজ। অর্থাৎ লেজিসলেটিভ বডির অ্যাকশনের বিরুদ্ধে আর্টিকেল 21 এনজয়েবল ছিল না। অর্থাৎ যে কোনো ল প্রণয়ন করে আর্টিকেল 21-কে হনন করা সম্ভব ছিল। কিন্তু পরে মেনকা কেস আসে এবং 1978-এ মেনকা কেস আসে। সেই মেনকা কেসে বলা হয়, এর ব্রডার মিনিংকে এস্টাবলিশ করা হয়, রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। সেখানে বলা হয় যে সেটা এক্সিকিউটিভ অ্যাকশনের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, এগেনস্টেও অ্যাপ্লিকেবল, এবং লেজিসলেটিভ অ্যাকশনের এগেনস্টেও অ্যাপ্লিকেবল। অর্থাৎ গোপালন কেসে রাইট টু লাইফ এবং পার্সোনাল লিবার্টির যে ন্যারো ইন্টারপ্রিটেশন দেওয়া হয়েছিল, সেটা মেনকা কেসে তার ব্রডার ইন্টারপ্রিটেশন দেওয়া হয়। এবং এও বলা হয় যে রাইট টু লাইফ এবং পার্সোনাল লিবার্টির অর্থ এই নয় যে কোনোভাবে বেঁচে থাকার অধিকার। এর সাথে সাথে বেঁচে থাকার জন্য যে ন্যূনতম চাহিদাগুলো আবশ্যক, সেগুলো কিন্তু এর আন্ডারে ইনক্লুড হচ্ছে। এমনটা নয় যে আমি কোনোভাবে বেঁচে আছি, না খেতে পেয়ে, না অন্ন, না বস্ত্র, না বাসস্থানের মাধ্যমে বেঁচে আছি, এটি কিন্তু রাইট টু লাইফ এবং পার্সোনাল লিবার্টি আমি এনজয় করছি, এটা বলতে পারি না। আমার বেঁচে থাকার সাথে সাথে দৈনন্দিন চাহিদাগুলো মেটানোর অধিকারও কিন্তু আন্ডার আর্টিকেল 21 আমার প্রাপ্য। এরপর আসছি আর্টিকেল 21A। এর মধ্যে রাইট টু এডুকেশনের উল্লেখ আছে। যদিও কেন 21A বললাম, অর্থাৎ এটি অ্যামেন্ডমেন্টের মাধ্যমে পরে ইনক্লুড হয়েছে। অর্থাৎ প্রথমে এটা ফান্ডামেন্টাল রাইটস উল্লেখ ছিল না। যখনই অ্যামেন্ডমেন্টের প্রশ্ন এসে যায়, তখনই কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এটি ইনক্লুড হয়েছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায় আমাদের কাছে। অর্থাৎ রাইট টু এডুকেশন আন্ডার 21A 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, যেটা 2002 সালে এসেছিল, তার দ্বারা ইনক্লুড হয়েছে কনস্টিটিউশনের মধ্যে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কত অ্যামেন্ডমেন্টের দ্বারা? না, 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা ইনক্লুড হয়েছে কি? রাইট টু এডুকেশনের অধিকার। এখানে কি অধিকার দেওয়া আছে? না, ফ্রি এবং কম্পালসারি এডুকেশন প্রোভাইড করতে হবে স্টেটকে 6 থেকে 14 বছরের প্রত্যেকটা শিশুকে। 86 কীভাবে মনে রাখবো? আমি একটা ছোটোখাটো ট্রিক্স দিচ্ছি। না, 86 8 আর 6 অ্যাড করলে কত দাঁড়াচ্ছে? না, 14। এখানে 6 থেকে 14 বছরের শিশুদের বেসিক এবং ফ্রি এডুকেশন প্রোভাইড করার অধিকার দিচ্ছে আন্ডার আর্টিকেল 21A। তাহলে কি এডুকেশনের অধিকার কনস্টিটিউশনে কোথাও উল্লেখ প্রথম থেকে ছিল না? যেহেতু আমি বললাম 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটা কনস্টিটিউশনে ইনক্লুড হয়েছে, তো অ্যান্সার হচ্ছে হ্যাঁ, ছিল। তো ডিপিএসপির আন্ডারে এটিকে রাইট টু এডুকেশনকে প্রথমে রাখা হয়েছিল। ডিপিএসপি মানে নীতি নির্দেশক তত্ত্ব, এর মাধ্যমে। ঠিক আছে, তো এখানে আর্টিকেল 45-এ এর ইনক্লুড ছিল, কিন্তু ডিপিএসপি অর্থাৎ নীতি নির্দেশক তত্ত্ব এনফোর্সেবল বাই কোর্ট নয়, তাই না? তো যদি তুমি ডিপিএসপিতে যে আর্টিকেল লেখা আছে সেটা তুমি এনজয় করতে না পারো, তো তুমি তার এগেনস্টে কোর্টে গিয়ে কেস করতে পারো না। তাই এটাকে 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে ফান্ডামেন্টাল রাইটসে ইনক্লুড করতে হয়েছে। তার সাথে সাথে ফান্ডামেন্টাল ডিউটিজের মধ্যেও ইনক্লুড হয়। অর্থাৎ রাইট টু এডুকেশনের এই যে কথাটার যে ইন্ডিকেশনটা, সেটা 3টে জায়গায় আছে। ফান্ডামেন্টাল রাইটসেও আছে, ডিপিএসপিতেও আছে, এবং ফান্ডামেন্টাল ডিউটিজেও আছে। কোথায় কিভাবে আছে আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি। ফান্ডামেন্টাল রাইটসে কি বলা হয়েছে? না, প্রত্যেকটা শিশুর এটা অধিকার, 6 থেকে 14 বছরের মধ্যে প্রত্যেকটা শিশুর এটা অধিকার, এটা শিশুর অধিকার তার এডুকেশন পাওয়াটা, ফ্রি এডুকেশন পাওয়াটা। তার সাথে সাথে স্টেটের দায়িত্ব 6 থেকে 14 বছরের প্রত্যেকটা শিশুকে এডুকেশন দেওয়া। এটা কোথায় উল্লেখ আছে? না, ডিপিএসপিতে আছে। আর ফান্ডামেন্টাল ডিউটিসে কি উল্লেখ আছে? 6 থেকে 14 বছরের প্রত্যেকটা শিশুর গার্জেনের এটা দায়িত্ব কি? তাদেরকে স্কুলে পাঠানো। তাই আমি উল্লেখ করলাম যে 3টে জায়গায় এই এডুকেশন, রাইট টু এডুকেশনের উল্লেখ রয়েছে।
আমি বুঝতে পারছি ভিডিওর লেন্থটা বড় হয়ে যাচ্ছে, তোমরা হয়তো শুনতে বোর হবে, কিন্তু ডিটেল আলোচনা করতে গেলে একটু তো সময় বেশি লাগে, তো খুব কম সময়ে চেষ্টা করছি ইন ডিটেল ডেসক্রাইব করার। যাই হোক, মেন টপিকে ফিরে আসা যাক। নেক্সট আমরা বলতে চলেছি আর্টিকেল 22 সম্বন্ধে, আর্টিকেল 22। আর্টিকেল 22 কি বলছে না, প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, অ্যারেস্ট এবং ডিটেনশনের এগেনস্টে প্রোটেকশনের কথা বলছে। আচ্ছা, এখানে কি বলা রয়েছে ইন ডিটেলস একবার দেখে নেওয়া যাক। আর্টিকেল 22 গ্রান্টস প্রোটেকশন টু পারসন হু আর অ্যারেস্টেড অর ডিটেইনড। কাকে প্রোটেক্ট করছে না, যে ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে অথবা ডিটেইন করা হয়েছে তাকে প্রোটেক্ট করা হচ্ছে। এক্ষেত্রে ডিটেনশন দু প্রকারের হতে পারে, এক পিউনিটিভ ডিটেনশন এবং দ্বিতীয় প্রিভেন্টিভ ডিটেনশন। এই দুটো ডিটেনশনকে একটু ভালো করে বুঝে নেওয়া যাক। পিউনিটিভ ডিটেনশন এবং প্রিভেন্টিভ ডিটেনশন কি কি রকমের, কাকে বলবো আমরা। প্রথম আসছি পিউনিটিভ ডিটেনশন, অর্থাৎ আমি কোনো কাজ করেছি এবং সেটা ক্রাইম হিসাবে এগেনস্ট দ্য ল হিসাবে মানা হয়েছে, তো তার সাজা বাবদ আমাকে ডিটেন করা হয়েছে, ঠিক আছে। অর্থাৎ কোর্টের রায় দেওয়ার পর আমাকে ডিটেন করা হয়েছে, এটা হচ্ছে পিউনিটিভ ডিটেনশন। নেক্সট আসছে প্রিভেন্টিভ ডিটেনশন। প্রিভেন্টিভ ডিটেনশনে এক্ষেত্রে ঘটনা ঘটানোর, আমি কোনো ক্রাইম করার পূর্বেই আমাকে ডিটেন করা হয়েছে, সেটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন। অর্থাৎ আমার দ্বারা কোনো বড়সড় ক্রাইম হতে পারে এটাকে বাধা দেওয়ার জন্য যদি কাউকে ডিটেন করা হয়ে থাকে তাকে বলবে প্রিভেন্টিভ ডিটেনশন। আর ক্রাইম হয়ে যাওয়ার পর তাকে ডিটেন করা হলে তাকে বলা হবে পিউনিটিভ ডিটেনশন। আচ্ছা, পিউনিটিভ ডিটেনশনের আন্ডারে কি কি রাইট আমরা এনজয় করতে পারি না, প্রথম যদি কাউকে অ্যারেস্ট করতে আসা হয় তাহলে কোন গ্রাউন্ডে তাকে অ্যারেস্ট করা হচ্ছে সেটা প্রথম তাকে বলতে হবে। অর্থাৎ সেই ব্যক্তিকে যাকে ডিটেন করা হচ্ছে তাকে ইনফর্ম করতে হবে যে কোন গ্রাউন্ডে, গ্রাউন্ড অফ অ্যারেস্টকে তাকে ইনক্লুড করতে হবে। নেক্সট, যাকে ডিটেন করা হয়েছে তাকে তার লিগ্যাল অ্যাডভাইজারের সাথে তাকে কনসাল্ট করার অধিকার বা তাকে ডিফেন্ড করার অধিকার তাকে দিতে হবে। নেক্সট, ডিটেন করার 24 আওয়ার্সের মধ্যে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে তাকে কিন্তু কোর্টে প্রডিউস করতে হবে। এই 24 আওয়ার্সের মধ্যে কিন্তু জার্নি টাইম ইনক্লুড হবে না। নেক্সট, ফার্দার ম্যাজিস্ট্রেট যদি এমন কিছু রায় না দেয় যে হ্যাঁ তাকে এতদিনের জন্য ফের কাস্টাডিতে রাখা হোক, যদি এমন কিছু রায় না দেয় তাহলে কিন্তু 24 আওয়ার্স পর তাকে রিলিজ করে দিতে হবে, অর্থাৎ সে ছাড়া পেয়ে যাবে। নেক্সট আসছি প্রিভেন্টিভ ডিটেনশন। প্রিভেন্টিভ ডিটেনশনের দ্বারা কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করা হলে তাকে ম্যাক্সিমাম 3 মাসের জন্য রাখা যেতে পারে। 3 মাসের বেশি গভর্নমেন্ট তাকে আটকে রাখতে পারবে না। যদিও এটা অ্যামেন্ডমেন্ট করে একে 2 মাস করে দেওয়া হয়েছিল, কিন্তু এটা কিন্তু বর্তমানে 2 মাস লাগু হয়নি, এটা কিন্তু বর্তমানে 3 মাসই আছে। তো এখন যদি কোনো ব্যক্তিকে প্রিভেন্টিভ ডিটেন করা হয়, প্রিভেন্টিভ ডিটেনশন করা হয়ে থাকে তাহলে ম্যাক্সিমাম তাকে 3 মাসই রাখতে পারে। নেক্সট, এটা ইম্পর্টেন্ট কথা কি পিউনিটিভ ডিটেনশন এবং প্রিভেন্টিভ ডিটেনশনের মধ্যে তাহলে মূল পার্থক্যটা কি দাঁড়ালো। পিউনিটিভ ডিটেনশন কেবলমাত্র সিটিজেনদের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, কিন্তু প্রিভেন্টিভ ডিটেনশন এটা সিটিজেন এবং এলিয়ান দুজনের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। কিন্তু এই যে ডিটেনশনটা এটা কিন্তু ফ্রেন্ডলি এলিয়ান্সদের রাইট এনজয় করতে পারে, কিন্তু এনিমি এলিয়ান্সরা কিন্তু এই রাইট এনজয় করতে পারে না। অর্থাৎ যাদের ক্ষেত্রে ফ্রেন্ডলি এলিয়ান্স কাদেরকে বলবো না, ইন্ডিয়ার সাথে যে সমস্ত কান্ট্রির রিলেশন ভালো আছে, সম্পর্ক ভালো আছে, তাদের ক্ষেত্রে আমরা তারা এটা এনজয় করতে পারে। কিন্তু যে সমস্ত কান্ট্রির সাথে ইন্ডিয়ার রিলেশন খারাপ আছে তারা কিন্তু এই রাইট এনজয় করতে পারবে না। এবং পিউনিটিভ ডিটেনশনে যেমন বলেছিলাম যে এক্ষেত্রে কোন গ্রাউন্ডে তাকে অ্যারেস্ট করা হচ্ছে সেটা যেমন তার জানার অধিকার রয়েছে, তাকে বলতে হয়। এক্ষেত্রে প্রিভেন্টিভ ডিটেনশনও কিন্তু এখানে জানানোর অধিকার রয়েছে, অর্থাৎ কোন গ্রাউন্ডে তাকে অ্যারেস্ট করা হচ্ছে সেটা কিন্তু জানার তার অধিকার রয়েছে। কিন্তু কিছু সময় সেটা ডিসক্লোজ করা হয়ে থাকে না, যেগুলো পাবলিক ইম্পর্টেন্সের ক্ষেত্রে ম্যাটার চলে আসে, যে এটা ডিসক্লোজ করলে পাবলিক ইস্যু তৈরি হতে পারে, পাবলিকের মধ্যে অস্থিরতা তৈরি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু যদি গভর্নমেন্ট চাই সেটা ক্লোজ রাখতে পারে, অর্থাৎ সেটাকে প্রকাশ নাই করতে পারে। অর্থাৎ আজকে আমরা রাইট টু ফ্রিডমকে কমপ্লিট করলাম। রাইট টু ফ্রিডমের আন্ডারে আর্টিকেল 19 থেকে শুরু করে আর্টিকেল 22 পর্যন্ত আমরা কভার করলাম। একবার ফের রিক্যাপ, আর্টিকেল 19 কি বলা আছে না 6টা রাইটকে প্রোটেক্ট করা হচ্ছে, ঠিক আছে। আর্টিকেল 20-তে কি বলা রয়েছে, প্রোটেকশন ইন রেসপেক্ট টু কনভিকশন অফ অফেন্সেস। আর্টিকেল 21-এ কি বলা রয়েছে, রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি।
আর্টিকেল 21A-তে কি বলা রয়েছে না রাইট টু এডুকেশন। আর্টিকেল 22-এ কি বলা রয়েছে প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। অর্থাৎ আজকে আমরা আর্টিকেল 19 থেকে শুরু করে আর্টিকেল 22 পর্যন্ত আলোচনা করলাম। আজকের মতো এই পর্যন্তই। জয় হিন্দ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।